আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের ভাইয়ার পছন্দের পটল রান্না করব আর তারই পছন্দের ইলিশ মাছ দিয়ে। আপনাদের ভাইয়া পটলটা খুবই পছন্দ করে, কিন্তু আমার দুই কন্যা পটল তরকারি কখনোই খেতে চায় না। তো কন্যাদের জন্য আমি আবার একটা আলু কেটে দিয়েছি। তারা তো হচ্ছে আলুখোর, পটল খাবে না তো কী হয়েছে, আলু ঠিকই খাবে। তারা আবার ইলিশ মাছটাও খাবে না। তো আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি আর এখন এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছটা শুধু আপনাদের ভাইয়ার না, আমারও কিন্তু ভীষণ পছন্দ। কিন্তু আমার দুই কন্যা কোনো মাছই খেতে চায় না। রাহা মাঝে মধ্যে কিছু কিছু মাছ খায়, কিন্তু রিদি কখনোই টেস্ট করতে চায় না। সে শুধু মুরগির মাংস পছন্দ করে, আর শাক ভাজি বা ডাল যদি থাকে এগুলোই সে খেতে পারে। আর মাছ সে একেবারেই টেস্টটাও কখনো করে না। তো আমি ইলিশ মাছ দিয়ে পটল রান্না করব আর রান্না করব টমেটোর টক। এটা একেবারে শুকনো শুকনো হবে। আর আমার গতকালকে ভিডিওতে দেখেছিলেন নতুন ফ্রাই প্যান কিনেছি, তো আজকে আমি আমার এই নতুন ফ্রাই প্যানটা উদ্বোধন করছি। মেয়েরা অবশ্য এটাকে উদ্বোধন করেছে আগেই, তারা রামেন রান্না করেছিল এই ফ্রাই প্যানে। আর আমি আজকে প্রথমবারের মতো এই ফ্রাই প্যানে ইলিশ মাছ ভাজছি। তো ইলিশ মাছটা আমি অল্প কিছু সময় মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানটা মোটামুটি অনেক বড়, সবগুলো মাছ আমি একসাথে দিয়েই ভাজতে পারছি। তো মাছগুলো দিয়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিলাম। আর নতুন জিনিসে রান্না করতে আসলেই অনেক ভালো লাগে। তো পাশাপাশি আবার আমি অন্য চুলায় টমেটোর টকটা রান্না করব, তাই আরেকটা পাত্র বসিয়ে নিলাম। আর এর মধ্যে আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন এই যে আমার এই টমেটোগুলো কিন্তু ফ্রোজেনে ছিল, ফ্রোজেন থেকে নামিয়ে আমি বরফ সহই কেটে নিয়েছিলাম। আর এখন বরফ সহই এটাকে আমি মশলাতে কষিয়ে নিচ্ছি। এই টমেটোর টকটা রাহার আবার অনেক পছন্দ। আমিও টমেটো আর ধনিয়া পাতা অনেক পছন্দ করি, তবে আমার কন্যা আবার ধনিয়া পাতা খেতে পারে না। সে টমেটোটা পছন্দ করে আর ধনিয়া পাতাটা কখনোই সে খেতে চায় না। তো টমেটোর টকটা আমার হচ্ছে, এটাকে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতে হবে। আর পাশাপাশি অন্য চুলায় আমার ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছগুলো একটা ডিশের মধ্যে তুলে নিলাম। আর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি পটল তরকারিটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিলাম। ভালো মতো মশলাটা কষানো হলে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এবং আলু। আপনাদের ভাইয়া অবশ্য এই পটল তরকারিতে আলু দিলে পছন্দ করে না, সে শুধু পটল দিয়ে রান্না করতে বলে। কিন্তু আমি আবার আমার কন্যাদের জন্য সব তরকারিতেই অল্প হলেও আলু দেই। তো এই পটলটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। পাশাপাশি আমার টমেটোর যে টক সেটাও হচ্ছে। পটল তরকারিতে আমি আবার টমেটো দিব, সেটাও কেটে রেখেছি। আর এখন আমি ঢ্যাঁড়স ভাজি করব, ঢ্যাঁড়সটা ধুয়ে নিয়েছি, এটাকে কেটে নিব। এই তো আমার পটল তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে আর একটু সময় জাল করে নেব। এই তরকারিতে খুব একটা ঝোল থাকবে না, একেবারেই শুকনো শুকনো একটা তরকারি হবে। আর ইলিশ মাছ তরকারিতে আমি আবার ধনিয়া পাতা দেই না। অনেক সময় দেখা যায় ধনিয়া পাতা দিলে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা পাওয়া যায় না। সব তরকারিতে ধনিয়া পাতা দেই, শুধুমাত্র ইলিশ মাছের তরকারিটা ছাড়া। এই তো আমার ইলিশ মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি ভাত বসিয়ে দিলাম, আর পাশাপাশি অন্য চুলায় আমি ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছি। আজকে আবার রাহা বায়না করলো ঢ্যাঁড়সের সাথে যেন আমি আলু দিয়ে ভাজি করি। আগেই বলেছি আমার কন্যারা হচ্ছে আলুখোর, আলু ছাড়া যেন তারা কিচ্ছু বোঝে না। তো মেয়েদের পছন্দে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি করছি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।